আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি জেনারেল ম্যাথের 6 অধ্যায়ের অর্থাৎ 6.3 অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্যামিতি নিয়ে। 6.3-এর বেশ কিছু জ্যামিতি আমরা লাস্ট দুইটা বা তিনটা এপিসোডে আমরা করেছিলাম। তো আজকে আমরা এই অধ্যায়ের যেগুলো বাকি আছে মোটামুটি সবগুলোই শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো শুরু করি। দেখো এখানে প্রথমেই আমি 19 নাম্বার সৃজনশীলটা সম্পর্কে একটু বলে নেই। 19 নাম্বার সৃজনশীলটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। অর্থাৎ 19 নাম্বার সৃজনশীলে যা যা আছে তা কিন্তু অলরেডি আমি করিয়ে ফেলেছি তোমাদেরকে। তাই এখানে আমি একটা শর্টকাটে জাস্ট লিখে দিয়েছি, তোমরা একটু তুলে নাও। দেখো 19 নাম্বার সৃজনশীলের যে ক নাম্বারটা, হ্যাঁ, তোমরা যদি বইয়ে দেখো, প্রশ্নটা দেখো, ক নাম্বারটা তোমরা নিজেরাই পারবা। ওকে, 19 নাম্বার সৃজনশীলের ক নাম্বারটা নিজেরাই সলভ করতে পারবা। খ নাম্বারটা দেখো আমি লিখে দিয়েছি যে খ নাম্বারটা হচ্ছে 6.3-এর 12 নং। 6.3-এর 12 নম্বরটা কিন্তু তোমাদেরকে আমি করিয়েছিলাম। তাহলে তোমরা যদি একটু প্রশ্নটাও দেখো তাহলে দেখবা যে 6.3-এর 12 নম্বরটাই হচ্ছে হুবহু 19-এর খ নাম্বারটা। ওকে, এবার 19-এর গ নাম্বারটা হলো 6.3-এর 16 নং। অর্থাৎ এই অধ্যায়েরই, কিন্তু 6.3 মানে এই অধ্যায়েরই যেটা আমরা করতেছি, ঠিক আছে? তো 6.3-এর 16 নং গ নাম্বারটা। তো 16 নম্বরটাও তোমাদেরকে খুব সুন্দর করে লাস্ট এপিসোডে করানো হয়েছিল, ঠিক আছে? তো এই গ নাম্বারটা তোমরা একটু বই থাকলে একটু মিলিয়ে দেখো, এটা হচ্ছে হুবহু 16 নম্বরের মতো। তাহলে হয়ে গেল আমাদের 19 নাম্বার সৃজনশীল। এটা তোমরা নিজেরাই বাসায় সুন্দর করে বুঝে বুঝে সলভ করে ফেলার চেষ্টা করো। ওকে, এখন আমি পরবর্তী সৃজনশীল অর্থাৎ 20 নাম্বার সৃজনশীলটাতে যাব, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। 20 নাম্বারটা দেখো, আমি উপরে 20 নাম্বার সৃজনশীলের প্রশ্নটা লিখেছি। 20 নাম্বার সৃজনশীলের কোয়েশ্চনটা আমি লিখেছি উপরে। তো 20 নাম্বার সৃজনশীলের তিনটাই আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখো প্রশ্নটা হচ্ছে, ত্রিভুজ এবিসি এর ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। ডি ও ই হচ্ছে এবি এবং এসি এর মধ্যবিন্দু, এবং কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, তোমরা যদি একটু বইয়ে প্রশ্নটা দেখো দেখবা যে ক নাম্বারে বলেছে যে উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ এই উদ্দীপকে যা যা আছে তা তোমাকে ক নাম্বারে বলেছে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে। তো দেখো আমি একটা ক নাম্বার দিয়ে, দেখো ক নাম্বার দিয়ে একটা এবিসি ত্রিভুজ এঁকেছি। এবার আমরা প্রশ্ন পড়ে পড়ে বাকি কাজটুকু কমপ্লিট করি। দেখো লেখা আছে ডি ও ই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু। অর্থাৎ ডি বিন্দুটা হচ্ছে এ বির মধ্যবিন্দু, ই বিন্দুটা হচ্ছে এসির মধ্যবিন্দু। তাহলে এ বির আমরা একটা মধ্যবিন্দু নিলাম অনুমান করে, এটা হচ্ছে ডি, প্রশ্নে নাম বলে দিয়েছে। এবং এসি এরও আমরা একটা কি নিলাম, মধ্যবিন্দু নিলাম, এটারও প্রশ্নে নাম বলে দিয়েছে ই। ওকে, তাহলে মধ্যবিন্দু দুইটা আইডেন্টিফাই করা হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো বলেছে যে কোণ বি হচ্ছে এটা, ও কোণ সি হচ্ছে এটা। এই দুইটা কোণের কি দেখো সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। এই দুইটা কোণের সমদ্বিখণ্ডকের কথা বলেছে। অর্থাৎ এই দুইটা কোণকে সমান দুই ভাগে ভাগ করবে এমন রেখা, যে রেখা একটা কোণকে সমান দুই ভাগে বিভক্ত করে সেই রেখাটাই ওই কোণের কি সমদ্বিখণ্ডক। তাহলে আমরা মনে করলাম যে বি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এটা, আর মনে করলাম সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এটা। ওকে, এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই রেখাটা এই কোণকে মানে এই বি কোণকে সমান দুই ভাগে বিভক্ত করেছে, এবং এই রেখাটা এই সি কোণকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। তো বলেছে এই দুইটা সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়। তাহলে এই দুইটা সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়। বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে চিত্র। ক নাম্বারের জন্য এতটুকুই যথেষ্ট। ক নাম্বারের জন্য এতটুকুই যথেষ্ট, এখানে আর কিছু করতে হবে না, কারণ ক নাম্বারে শুধু বলেছে প্রদত্ত তথ্যগুলোকে চিত্র দিয়ে প্রকাশ করতে। ওকে, আচ্ছা, এখন খ নাম্বারে যাব। তোমাদের সামনে বই থাকলে একটু দেখো। খ নাম্বারে বলেছেন প্রমাণ করো যে, খ নাম্বারে বলেছেন
খ নম্বরে বলেছে প্রমাণ করো যে ডিই সমান্তরাল বিসি, আর আরেকটা হচ্ছে ডিই ইকুয়াল টু হাফ বিসি। এই দুইটা জিনিস আমাদেরকে এখানে প্রমাণ করতে বলেছে। আশা করি তোমাদের কাছে এই দুইটা প্রমাণ দেখে পরিচিত মনে হচ্ছে। তোমরা যদি আমার 6 অধ্যায়ের ফার্স্ট লেকচারটা যদি ফলো করে থাকো, ওই ফার্স্ট লেকচারে আমি এই 6 অধ্যায়ের উপপাদ্য 15 নাম্বারটা বুঝিয়েছিলাম তোমাদের। সেই উপপাদ্য 15তে আমরা যা প্রমাণ করেছিলাম, দেখো এই দুইটাই কিন্তু ছিল উপপাদ্য 15-র প্রমাণ। তোমরা যদি মনে না থাকে একটু লেকচার 1টা দেখে আসো, ঠিক আছে? হুবহু এই দুইটা জিনিসই কিন্তু আমরা উপপাদ্য 15তে প্রমাণ করেছিলাম। হুবহু এই দুইটা জিনিসই আমরা উপপাদ্য 15তে প্রমাণ করেছিলাম। তো এটা আমি আর করে দিব না, যেহেতু এটা হুবহু উপপাদ্য 15-র মতো। আমি শুধু একটু এটার খ নম্বরের চিত্রটা সম্পর্কে তোমাকে জাস্ট একটু আমি ধরিয়ে দেই যে কতটুকু চিত্র দিয়ে তোমাকে খ নম্বরটা প্রমাণ করতে হবে। ক নম্বরে তো অলরেডি আমরা একটা চিত্র এঁকেছি, বাট এই সম্পূর্ণ চিত্রটা খ নম্বরে লাগবে না। বুঝতে পেরেছো? মানে এই পুরা চিত্রটা কিন্তু খ নম্বরের প্রয়োজন নাই। খ নম্বরে কতটুকু প্রয়োজন সেটা আমি তোমাকে একটু এখানে আলাদা করে এঁকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, এবিসি ত্রিভুজটা নিবা আগে। ওকে, এবিসি ত্রিভুজটা নিবা। কোন এবিসি ত্রিভুজটা? ওই যে যেটার কথা প্রশ্নে বলেছে, যে কোনো একটা এবিসি ত্রিভুজ। তো এই এবিসি ত্রিভুজটা নিলাম। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব? এই যে মধ্যবিন্দুগুলো নিব, কারণ তোমরা যদি উপপাদ্য 15টা দেখে থাকো, উপপাদ্য 15টা যদি দেখে থাকো, অর্থাৎ লেকচার 1-এর উপপাদ্য 15, তাহলে দেখবা যে ওই 15 নম্বর প্রশ্নের মধ্যেও কিন্তু ছিল যে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ, এরকম কিন্তু ছিল উপপাদ্য 15তে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের কথা বলা ছিল। তো আমরা এখানে অলরেডি প্রশ্নের মধ্যে যেহেতু দেওয়া আছে যে এ বি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর ই, তাহলে আমাদেরকে আর ধরে নেওয়ার দরকার নেই, যেহেতু প্রশ্নের মধ্যে বলেই দেওয়া আছে যে এই দুইটা বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি ও ই। 15 নম্বরে কিন্তু এরকমই ছিল, এই দুইটা বাহুর মধ্যবিন্দু ছিল ডি এবং ই। ওকে, আচ্ছা, এবং আরেকটা কথা বলে দেই, এই যে বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়, এই যে এই দুইটা সমদ্বিখণ্ডক, এটা খ নম্বরে লাগবে না। অর্থাৎ এই দুইটা সমদ্বিখণ্ডকের কাজ খ নম্বরে নাই। খ নম্বরে কাজ হচ্ছে এই দুইটা মধ্যবিন্দুর। খ নম্বরে জাস্ট এই দুইটা মধ্যবিন্দু হলে আমরা প্রমাণ করতে পারবো, ওই সমদ্বিখণ্ডকের প্রয়োজন নাই। সমদ্বিখণ্ডকটা আমরা গ নম্বরে কাজে লাগাবো, গ নম্বরে সমদ্বিখণ্ডকের কাজ করতে হবে আমাদের। তো এখন এখানে কি করব? উপপাদ্য 15-র চিত্রটা আমরা কিভাবে এঁকেছিলাম মনে আছে? একটু দেখে আসো, মনে না থাকলে। কি করেছিলাম আমরা? এই দুইটা মধ্যবিন্দু সংযোগ করেছিলাম। ওকে, এই দুইটা মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখা, অর্থাৎ ডিই রেখা, এই যে ডিই রেখা তৃতীয় বাহু বিসির সমান্তরাল, এরকমই কিন্তু ছিল উপপাদ্য 15। তৃতীয় বাহু বিসির সমান্তরাল, শুধু সমান্তরালই না, এই ডিইটা তৃতীয় বাহু বিসির অর্ধেকও হবে। পড়েছিলাম না আমরা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। ঠিক আছে? এই এরপরে উপপাদ্য 15টা তোমরা যদি দেখে থাকো ওই লেকচারটা, তাহলে দেখবে এখানে কিন্তু একটু বাড়তি অঙ্কন ছিল। ওকে, বাড়তি অঙ্কন ছিল। কি ছিল অঙ্কনটা? প্রথম লেকচারে বলেছিলাম এই ডিই রেখাটাকে বর্ধিত করতে হবে। ওকে, ডিই রেখাটাকে বর্ধিত করতে হবে। কতটুকু বর্ধিত করতে হবে মনে আছে? কতটুকু বর্ধিত করতে হবে? এই ডিইর দৈর্ঘ্য যতটুকু, অর্থাৎ এটা যতটুকু, এটা ঠিক ততটুকুই বর্ধিত করতে হবে। এরপরে আমরা এফ এবং সি যোগ করে দিব। এটাই কিন্তু ছিল উপপাদ্য 15-র চিত্র। আশা করি মনে আছে তোমাদের। এখন এই চিত্র থেকে একদম হুবহু উপপাদ্য 15 যেভাবে তোমাদের সলভ করিয়েছিলাম ওভাবে তোমরা কমপ্লিট করে ফেলবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে এই খ নাম্বারটা আমি আর করতেছি না, যেহেতু এটা হুবহু উপপাদ্য 15। তো আমি এখন চলে যাচ্ছি গ নাম্বারটাতে। তো চলো আমরা এখন গ নাম্বারটা শুরু করি। গ নাম্বারটা কিন্তু এর আগে আমরা করিনি, গ নাম্বারটা করা হয়নি আমাদের। আর গ নাম্বারের জন্য এই দুইটা মধ্যবিন্দুর প্রয়োজন নাই। ওকে, এই দুইটা মধ্যবিন্দু আমরা কিন্তু খ নাম্বারেই করে ফেলেছি, দুইটা মধ্যবিন্দুর কাজ। এই দুইটা মধ্যবিন্দুর কাজ আমরা খ নাম্বারেই করে ফেলেছি। ওকে, তাহলে গ নাম্বারের চিত্র হবে এটা। বুঝতে পেরেছো? এটা হবে গ নাম্বারের চিত্র। একদম হুবহু এই চিত্রটা এঁকে ফেলো গ নাম্বার দিয়ে। ঠিক আছে, গ নাম্বার দিয়ে এই চিত্রটা এঁকে ফেলো।
তো এই চিত্রটা আঁকার পরে বিশেষ নির্বাচন লিখবা। ওকে, বিশেষ নির্বাচন লিখবা। তার আগে আমি একটু গ নাম্বার প্রশ্নটা একটু তুলি, তোমাদের সামনে বই থাকলে একটু দেখো। গ নাম্বার প্রশ্নে প্রমাণ করতে বলেছে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এখানে। ওকে, তাহলে ফার্স্টে চিত্রটা এঁকেছো আশা করি। আচ্ছা, এই প্রমাণটা শুরু করার আগে আমরা একটু চিত্রের সাথে মিলিয়ে দেখি তো একটু অ্যাকচুয়ালি কি প্রমাণ করতে বলেছে। দেখো, বিওসি কোণ, বিওসি কোণ হচ্ছে এই যে এটা, এই কোণটা বিওসি কোণ। অর্থাৎ এই যে এই দুইটা কি মনে আছে, এই দুইটা কিন্তু সমদ্বিখণ্ডক। এই রেখাটা হলো বি কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে, আর এই রেখাটা হচ্ছে সি কোণের সমদ্বিখণ্ডক। অর্থাৎ এই দুইটা কোণ সমান এবং এই দুইটা কোণ সমান, বুঝতে পেরেছ? এবং দেখো এই দুটা সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে এবং এখানেই উৎপন্ন হয়েছে বিওসি কোণ। এখানে কি উৎপন্ন হয়েছে? বিওসি কোণ। তাহলে দুইটা সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়েছে ওখানে যে কোণটা তৈরি হয়েছে বিওসি কোণ, এই বিওসি কোণ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ, অর্থাৎ এ কোণের অর্ধেক। এ কোণ কোনটা? এটা হচ্ছে এ কোণ। তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি প্লাস এই কোণের অর্ধেক, বুঝতে পেরেছ? 90 ডিগ্রি, এই কোণের মানটা হলো এই বিওসি কোণের মান হলো 90 ডিগ্রি প্লাস এই কোণের অর্ধেক, বুঝতে পেরেছো জিনিসটা? আচ্ছা, এখন এটা প্রমাণটা একটু আমরা পরে করতেছি। আমরা আগে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলি। এই বেসিকটা বা এই যে উপপাদ্যটা যেটা আমরা এখন প্রমাণ করব, এটা দিয়ে কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসে। পরীক্ষায় এমসিকিউ আসে এই জিনিসটা দিয়ে। কিভাবে আসে জানো? সাপোজ এখানে তোমাকে বলে দিবে যে এ কোণের মান হচ্ছে মনে করো 60 ডিগ্রি, তোমাকে বলে দিবে যে এ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, বলে দিয়ে জানতে চাইবে এই বিওসি কোণের মান কত, বিওসি কোণের মান কত এরকম জানতে চাইবে, ঠিক আছে? এবং প্রশ্নে এটাও বলে দিবে যে এই রেখাটা হলো বি কোণের সমদ্বিখণ্ডক এবং এই রেখাটা হলো সি কোণের সমদ্বিখণ্ডক, এটাও প্রশ্নের মধ্যে বলে দিবে। এবং এই কোণটার মান 60 ডিগ্রি দিয়ে দিবে, দিয়ে জানতে চাবে এই কোণের মান কত। তো তোমাকে অবশ্যই জানা থাকা লাগবে যে এই দুইটা রেখা যদি এই দুই কোণের সমদ্বিখণ্ডক হয় তাহলে এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি প্লাস এই কোণের অর্ধেক। ওকে, তাহলে বলো এই কোণের মানটা তাহলে কত হবে? এই কোণের মানটা হবে 90 ডিগ্রি প্লাস এই কোণের অর্ধেক, অর্থাৎ 60 ডিগ্রি কোণের অর্ধেক। 60 ডিগ্রি অর্ধেক কত হবে? 30 ডিগ্রি। তাহলে বিওসি কোণের মান হয়ে যাবে 120 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো যে এমসিকিউটা কিভাবে আসবে পরীক্ষায়। তো এই বেসিকটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এবং মুখস্থ করে ফেললে বেটার হয়, ঠিক আছে? যে এই রেখাটা যদি এই কোণের সমদ্বিখণ্ডক হয় আর এই রেখাটা যদি এই কোণের সমদ্বিখণ্ডক হয় তাহলে এই কোণের মান হবে 90 ডিগ্রি প্লাস এই কোণের অর্ধেক, বুঝতে পেরেছো? এটা এমসিকিউ এ কাজে লাগবে কিন্তু। তো চলো এখন আমরা এই প্রমাণটা করে ফেলি। আমরা আসলে জ্যামিতি করতেছিলাম, মাঝখান দিয়ে আমি তোমাদের সুবিধার্থে একটু একটা এমসিকিউ এর কথা আলোচনা করে ফেললাম। তো এখন চলো আমরা এই উপপাদ্যটা প্রমাণ শুরু করি। তো আশা করি চিত্রটা তোমরা এঁকেছো। এরপর চিত্রের নিচে কি লিখবা? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি লিখবা আমি একটু বলে দিচ্ছি, লিখে নাও। বিশেষ নির্বাচন লিখবা দেওয়া আছে, এভাবে লেখো যে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। মাঝখানের এই 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 অংশটুকু কিন্তু লিখো না। এই যে ডি ও ই যথাক্রমে এ বি ও এস সি এর মধ্যবিন্দু, এটা লেখার দরকার নেই, এটার কাজ কিন্তু আমরা খ নম্বরে করে ফেলেছি। তো আমি আবার বলতেছি বিশেষ নির্বাচনটা লিখে নাও। মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, এরপর লেখো প্রমাণ করতে হবে যে এটা কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, তো এখন চলো আমরা শুরু করি প্রমাণ। বিশেষ নির্বাচন লিখে ফেলেছি, চিত্র এঁকেছ, তার নিচে বিশেষ নির্বাচন। আর এখানে কোনো অঙ্কন নাই, এটাতে কোনো অঙ্কন নাই, আমরা ডিরেক্টলি প্রমাণটা শুরু করব।
তো চলো আমরা প্রমাণ শুরু করি। আর এই জ্যামিতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই গ নাম্বারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের। ওকে, তো এখন আমরা প্রমাণটা দেখব। প্রমাণটা খুবই সহজ এটা। তো এখানে তুমি দেখো তো এই চিত্রটার মধ্যে কয়টা ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা? ইজিলি বলতে পারবা। চিত্রটার মধ্যে তোমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, তাই না? একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, আরেকটা কি? আরেকটা হচ্ছে বি ও সি ত্রিভুজ, তাই না? তোমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এখানে। তো এই দুইটা ত্রিভুজই আমরা প্রমাণের মধ্যে কাজে লাগাবো। এবং কোন কনসেপ্ট দিয়ে কাজে লাগাবো? সেই আমাদের পুরাতন এবং খুবই পপুলার একটা কনসেপ্ট, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো প্রথমে বড় ত্রিভুজটা দিয়ে শুরু করি, অর্থাৎ ত্রিভুজ এবিসি দিয়ে শুরু করি। তো লেখো, ত্রিভুজ এবিসি এর তিনটা কোণ। তিনটা কোণ কি কি? কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু কত? তিন কোণের সমষ্টি যে কোনো ত্রিভুজের 180 ডিগ্রি। বুঝতে পেরেছ? আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করে ফেলবো, 1/2 দিয়ে গুণ। ঠিক আছে, উভয় পক্ষে 1/2 দিয়ে গুণ। 1/2 দিয়ে গুণ করলে হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল টু, বলো 180কে হাফ দিয়ে গুণ করলে কত হবে? ডাইরেক্ট লিখে দিলাম 90 ডিগ্রি। ওকে, এখানে সাইড নোট দিয়ে দাও। কি দিবা সাইড নোট? উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করে। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে স্যার কেন আমরা উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করলাম, এর কারণ কি? দেখো, প্রমাণের মধ্যে হাফ কোণ এ আছে, উদ্দেশ্য আসলে এটাই। কোণের সামনে হাফ আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এখন একটা কাজ করি, এই হাফ কোণ এটাকে এই পাশে নিয়ে যাই 90-র সাথে। ওকে, তাহলে এই পাশে কি থাকবে বলো তো? হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এই কাজটা না করলেও হয়, তবে পরবর্তীতে সুবিধার জন্য আমরা করে রাখলাম। এই হাফ কোণ এটাকে ওই পাশে নিয়ে গেলাম। আশা করি এতটুকু বুঝতে পেরেছো, খুবই সহজে এতটুকু। তো এখন আমরা চলে যাব চিত্রের মধ্যে যে আমরা আরেকটা ত্রিভুজ দেখতেছি ওইটাতে চলে যাব। আরেকটা কোনটা? এখানে আরেকটা ত্রিভুজ হচ্ছে বিওসি, তাই না? তাহলে চলো এখন আমরা বিওসি ত্রিভুজ দিয়ে সেম কাজটাই করার চেষ্টা করি। আবার ত্রিভুজ বিওসি এর, বিওসি ত্রিভুজেরও তো তিন কোণের সমষ্টি কত? 180। তো বিওসি ত্রিভুজের তিনটা কোণ আমরা একটু লিখে ফেলি। একটা হলো কোণ বিওসি প্লাস, দেখে বলো, একটা হলো কোণ বিওসি, আর একটা হচ্ছে কোনটা? এই যে এই ছোট কোণটা ওবিসি, কোণ ওবিসি প্লাস আরেকটা হচ্ছে এই যে এই পাশের এই ছোট কোণটা ওসিবি, কোণ ওসিবি ইকুয়াল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো দেখো এখন এখানে আমরা কি করব, ভালো করে খেয়াল করো। কোণ বিওসি থাকলো, কেন থাকলো এটা? কারণ এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে বা এটারই মান বের করতে হবে, কোণ বিওসি। এবার একটু খেয়াল করো তো, এই যে কোণটা কোণ ওবিসি, একটু চিত্র থেকে দেখে বলো এই কোণটা কোন কোণের অর্ধেক? ওবিসি কোণটা কোন কোণের অর্ধেক? আমি আগে লিখে ফেলি তারপর বলতেছি। ওবিসি কোণটা হচ্ছে কোণ বি এর অর্ধেক। ওবিসি কোণটা হচ্ছে বি কোণের অর্ধেক। ওবিসি কোণটা দেখো তো, ওবিসি অর্থাৎ এই কোণটা। ওকে, এই কোণটা কি এই সম্পূর্ণ বি কোণের অর্ধেক না? ওই যে মনে আছে, এই যে এই রেখাটা হলো বি কোণের সমদ্বিখণ্ডক। এই ওবি রেখাটা বি কোণের কি সমদ্বিখণ্ডক, অর্থাৎ ওবি রেখাটা বি কোণকে সমান দুই ভাগে কি করেছে? ভাগ করেছে। তাহলে এই কোণটা এই সম্পূর্ণ বি কোণের অর্ধেক। একইভাবে তুমি যদি খেয়াল করো ওসিবি কোণ, দেখো ওসিবি কোণ হলো সি কোণের অর্ধেক, হাফ কোণ সি।
ওকে, ওসিবি কোনটা? এই যে এটা হলো ওসিবি। ওসিবি হলো এই সম্পূর্ণ সি কোণের অর্ধেক। আশা করি বুঝতে পেরেছো। ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি, এটার মান কিন্তু আমরা বের করে রেখেছিলাম। কোথায়? এই যে এই লাইনে দেখো, হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। তাহলে এটার জায়গায় আমরা বসিয়ে দিব 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। তাহলে কোণ বিওসি প্লাস এটার জায়গায় বসে যাবে কি 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ ইকুয়াল টু 180 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এটাকে শুধু এই পাশে রাখবো আর এই দুটাকে ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে, তো আমি উপরে মুছে দিলাম। তোমরা আশা করি নোট ডাউন করে নিয়েছো। আমি উপরে মুছে দিলাম। তো এখন আমরা কি করব, বিওসি কে শুধু এই পাশে রাখবো, বিওসি কে শুধু এই পাশে রাখবো, বা এই লাইনের নিচে লেখো বা, এটা এই পাশে থাকবে বিওসি। তাহলে কোণ বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস, এই যে এই দুটাকে নিয়ে যাব ওই পাশে। তাহলে 90 ওই পাশে গেলে মাইনাস 90 হবে, আর হাফ কোণে ওই পাশে গেলে প্লাস হাফ কোণ এ হবে, প্লাস হাফ কোণ এ। বুঝতে পেরেছ? সুতরাং কোণ বিওসি ইকুয়াল টু দেখো 180 মাইনাস 90, সো এখানে 90 থাকবে, প্লাস হাফ কোণ এ। দেখো আমাদের উপপাদ্য প্রমাণ হয়ে গেছে। ওকে, এখানে লিখে দাও প্রমাণিত। ওকে, তাহলে এই হচ্ছে 20 নাম্বার সৃজনশীলের গ নাম্বারটা। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ। বেশ ইম্পর্টেন্ট এটা, এবং খুবই সহজ কিন্তু উপপাদ্যটা। ঠিক আছে, এখন এখন আমি এমন একটা উপপাদ্য করাবো তোমাদের, যে উপপাদ্যটা তোমাদের বইয়ে নাই, অর্থাৎ এই চ্যাপ্টারে নাই, বাট এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে। এবং আমি একটু প্রশ্নটা বলে ফেলি। ঠিক আছে, তারপর আমি প্রশ্নটা বোর্ডে লিখবো, তোমরা দেখতে পাবা। দেখো এখানে যেরকম ছিল, কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়। আর যে প্রশ্ন আমি লিখবো বা যে উপপাদ্যটা আমরা এখন করব, সেটা হলো কোণ বি ও কোণ সি এর বহির্দ্বিখণ্ডক দ্বয়। এখানে কি আছে? এখানে আছে সমদ্বিখণ্ডক দ্বয়। আমরা যেটা করব সেটা হচ্ছে বহির্দ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, ওটা হলো বহির্দ্বিখণ্ডক। ওকে, আর প্রমাণে কি হবে জানো? এটাই তো আমরা মাত্র প্রমাণ করেছি, তাই না? প্রমাণে হবে এখানে প্লাস আছে, আর যেটা আমরা এখন করব সেটাতে এখানে মাইনাস থাকবে। ঠিক আছে, এখানে সমদ্বিখণ্ডক তাই প্লাস। এটা কিন্তু তোমরা মনে রাখো, যদি বলে সমদ্বিখণ্ডক তাহলে প্লাস হবে 90 প্লাস হাফ কোণে, আর যদি সমদ্বিখণ্ডকের জায়গায় বলে বহির্দ্বিখণ্ডক তাহলে এই প্লাসের জায়গায় কি হবে? মাইনাস হবে। বুঝতে পেরেছ? এখন এই উপপাদ্যটাই আমরা সলভ করব। তো চলো প্রশ্নটা আমরা একটু লিখে ফেলি। দেখো প্রশ্নটা তুলেছি আমি, প্রশ্নটা একটু তোমরা তুলে ফেলো, প্রশ্নটা তুলে ফেলো। এটা যেহেতু বইয়ে নাই, বা চাইলে বইয়ের মধ্যেও লিখে নিতে পারো, বা খাতার মধ্যে প্রশ্নটা একটু তুলে ফেলো। প্রশ্নটা তুলে সুন্দর করে আমি এটা তোমাদেরকে সলভ করে দিব, তুলে নিয়ে একবারে নোট ডাউন করে রেখে দিবা। এটা কিন্তু আগেরটার মতোই খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। প্রশ্নটা একটু কাইন্ডলি তুলে ফেলো। দেখো প্রশ্নটা হচ্ছে, ত্রিভুজ এবিসি এর, একটু আগে বলেছিলাম আমি প্রশ্নটা, ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর বহির্দ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণে। ওকে, তো এখানে প্রশ্নটা টুইস্ট হচ্ছে যে বহির্দ্বিখণ্ডক দ্বয় বলেছে। ওকে, বহির্দ্বিখণ্ডক দ্বয়। একটা কোণের সমদ্বিখণ্ডক তো আমরা বুঝি, খুব সহজেই বুঝি আমরা, বাট একটা কোণের বহির্দ্বিখণ্ডক বলতে কি বোঝায়, এটা আমাদের অনেকের কাছে একটু কনফিউজ, বা অনেকে হয়তো আমরা জানিও না ব্যাপারটা, যে একটা কোণকে আসলে বহির্দ্বিখণ্ডিত করে কিভাবে। ওকে, একটা কোণের আমরা খুব সহজে সমদ্বিখণ্ডিত করতে পারি, বাট একটা কোণকে আসলে বহির্দ্বিখণ্ডিত করার ব্যাপারটা হয়তো আমরা অনেকেই জানি না, যে কিভাবে একটা কোণকে বহির্দ্বিখণ্ডিত করতে হয়। তো এই টপিকটা আমি একটু আগে আলোচনা করে নিই, তারপরে এই উপপাদ্যটাতে আমি যাব। মনে করো এটা একটা কোণ। ওকে, এটা একটা কোণ, তোমাকে আমি বললাম যে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করো। এটা কিন্তু তুমি খুব সহজেই করতে পারবা। সমদ্বিখণ্ডিত একটা কোণকে সমদ্বিখণ্ডিত করার সিস্টেম তোমরা সবাই জানো, সম্পাদ্যের মধ্যে তোমরা করেছো, যে
এই কোণটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করব। কি করব? এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, তাই না? নিয়ে এখানে একটা বৃত্তচাপ দিব, এখানে একটা বৃত্তচাপ দিব, দিয়ে স্কেল দিয়ে ধরে মাঝখান দিয়ে টান দিলেই হয়ে গেল কোণের সমদ্বিখণ্ডক, বা এই কোণটাকে সমান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কিন্তু আমাদের এখন বোঝার টপিকটা হচ্ছে যে এই কোণটাকে আমরা কিভাবে বহির্দ্বিখণ্ডিত করব। এই কোণটাকে কিভাবে আমরা বহির্দ্বিখণ্ডিত করব, এই ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ এবং একটু মানে ডিফারেন্ট জিনিস। এটা তোমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে যে একটা কোণকে কিভাবে বহির্দ্বিখণ্ডিত করে। আচ্ছা, যে কোনো কোণকে বহির্দ্বিখণ্ডিত করতে হলে আগে তোমাকে ওই কোণের একটা বহিস্থ কোণ আঁকতে হবে। অর্থাৎ এই কোণটাকে তুমি যদি বহির্দ্বিখণ্ডিত করতে চাও, তোমাকে এই কোণের একটা বহিস্থ কোণ আঁকতে হবে। ঠিক আছে? এই কোণের একটা কি আঁকতে হবে? বহিস্থ কোণ। বহিস্থ কোণ আঁকতে পারো তুমি দুইভাবে। বহিস্থ কোণ দুইভাবে আঁকতে পারো। এই রেখাটাকে এদিকে বর্ধিত করে দিতে পারো, তাহলে এই যে দেখো একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়ে গেল। অথবা আমি তো এই রেখাটাকে বর্ধিত করেছি, তুমি চাইলে এই রেখাটাকেও বর্ধিত করতে পারো। ওকে, করলে এই যে আরেকটা বহিস্থ কোণ উৎপন্ন হবে, এখানে আরেকটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। তাহলে যে কোনো এই মানে এই কোণের যে কোনো একটা বাহুকে তুমি পিছনের দিকে বর্ধিত করবা। দুইটা কি করার দরকার নাই, যে কোনো একটাকে, হয় এটাকে বর্ধিত করবা অথবা এটাকে বর্ধিত করবা। অর্থাৎ তোমার টার্গেট হচ্ছে একটা বহিস্থ কোণ তৈরি করা। ওকে, তাহলে আমরা এই কোণের একটা বহিস্থ কোণ তৈরি করে ফেলেছি। এখন আমরা এই বহিস্থ যে কোণটা এঁকেছি, এই বহিস্থ কোণটাকে সমান দুই ভাগে ভাগ করব। এই বহিস্থ কোণটাকে আমরা কি করব? সমান দুই ভাগে ভাগ করব। কিভাবে? সে আগের নিয়মেই, যেভাবে একটা কোণকে আমরা সমান দুই ভাগে ভাগ করি ওইভাবে। তাহলে এই বহিস্থ কোণটাকে আমরা সমান দুই ভাগে বিভক্ত করব। কিভাবে করব? এখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিব, নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে? অর্থাৎ এরকম দুইটা বৃত্তচাপ আঁকবো এখানে। একে স্কেল দিয়ে ধরে সুন্দর করে আমরা মাঝখান দিয়ে টান দিয়ে দিব। তাহলে আমরা কি হয়ে গেল? এই বহিস্থ কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে ফেললাম। অর্থাৎ এই বহিস্থ কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেললাম। ঠিক আছে? এই যে আমরা বহিস্থ কোণের এই কোণের বহিস্থ কোণকে, বা আমরা বলতে পারি এই কোণের সম্পূরক কোণকে, বহিস্থ না বলে আমরা কি বলতে পারি? সম্পূরক। সম্পূরক মানে কি? সম্পূরক তোমরা জানো, এটা সম্পূরক মানে কি? যে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি তাকে কিন্তু সম্পূরক কোণ বলে, তাই না? বলতো, এই দুইটা কোণের যোগফল কি 180 না? এই কোণ আর এই কোণের যোগফল কত? 180। তাহলে আমরা যেটাকে এতক্ষণ বহিস্থ কোণ বলতেছিলাম, এটাকে কিন্তু আমরা সম্পূরক কোণও বলতে পারি। এটাকে আমরা এই কোণের সম্পূরক কোণও বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই কোণের এই সম্পূরক কোণটাকে অর্থাৎ বহিস্থ কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলেছিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এই কোণের সম্পূরক কোণটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করলাম, এটাকেই আসলে বলা হয় এই কোণের বহির্দ্বিখণ্ডিত করা, বা এই কোণকে বহির্দ্বিখণ্ডিত করা। ঠিক আছে? আমি আবার বলতেছি, এই কোণের সম্পূরক কোণকে সমদ্বিখণ্ডিত করলেই এই কোণকে বহির্দ্বিখণ্ডিত করা হয়ে যায়। বুঝতে পেরেছো জিনিসটা? তোমরা একটু চাইলে নোট দিয়ে আলাদা করে একটু লিখে নাও। আমি বলতেছি একটু নোট দিয়ে আলাদা করে খাতার মধ্যে একটু লিখে নাও। কোনো এক জায়গায় লেখো, নোট দিয়ে একটু লিখে ফেলো যে কোন কোণকে বহির্দ্বিখণ্ডিত করা বলতে বোঝায়, কোন কোণকে বহির্দ্বিখণ্ডিত করা বলতে বোঝায় ওই কোণের সম্পূরক কোণকে সমদ্বিখণ্ডিত করা। বুঝতে পেরেছ? আমি আবার বলতেছি, কোন কোণকে বহির্দ্বিখণ্ডিত করা বলতে বোঝায় ওই কোণের সম্পূরক কোণকে সমদ্বিখণ্ডিত করা। ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই কোণের যেটা সম্পূরক কোণ অর্থাৎ বহিস্থ কোণ, ওই সম্পূরক কোণটাকে সমদ্বিখণ্ডিত করলেই এই কোণটাকে বহির্দ্বিখণ্ডিত করা হয়ে যায়। ওকে, কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে বহির্দ্বিখণ্ডক কোনটা? বহির্দ্বিখণ্ডক, তাহলে এই যে যে রেখাটা সম্পূরক কোণকে যে রেখাটা সমদ্বিখণ্ডিত করেছে, ওকে, এই সম্পূরক কোণটাকে যে রেখাটা সমদ্বিখণ্ডিত করেছে, এই রেখাটাই হচ্ছে এই কোণের বহির্দ্বিখণ্ডক। বুঝতে পেরেছ? কোন কোণের, এটাও একটু নোট ডাউন করতে পারো,
কোন কোণের সম্পূরক কোণের সমদ্বিখণ্ডককে ওই কোণের বহির্দ্বিখণ্ডক বলা হয়। বুঝতে পেরেছ? কোন কোণের সম্পূরক কোণের সমদ্বিখণ্ডককে, অর্থাৎ এই রেখাটাকে, ঠিক আছে, কোন কোণের সম্পূরক কোণের সমদ্বিখণ্ডককে ওই কোণের কি বলা হয়? বহির্দ্বিখণ্ডক বলা হয়। তাহলে এই কোণের বহির্দ্বিখণ্ডক হচ্ছে এই রেখাটা। ক্লিয়ার জিনিসটা? তাহলে আশা করি আমরা আজকে নতুন জানতে পারলাম যে একটা কোণকে কিভাবে বহির্দ্বিখণ্ডিত করে। একটা কোণকে বহির্দ্বিখণ্ডিত করা মানে হচ্ছে ওই কোণের সম্পূরক কোণকে সমদ্বিখণ্ডিত করা, বা ওই কোণের বহিস্থ কোণকে সমদ্বিখণ্ডিত করা। এবং সেই সম্পূরক কোণটা আঁকতে হবে কিভাবে? এই কোণের যে কোনো একটা বাহুকে পিছনের দিকে বর্ধিত করলেই তুমি সম্পূরক কোণ পেয়ে যাবা, বা এই বহিস্থ কোণটা পেয়ে যাবা। এই দুই কোণের যে কোনো বাহুকে পিছনের দিকে বর্ধিত করলেই বহিস্থ কোণ বা সম্পূরক কোণ পাওয়া যাবে। ওকে, তাহলে ক্লিয়ার কিভাবে আমরা একটা কোণকে বহির্দ্বিখণ্ডিত করব। ওকে, ফাইন। তো এখন আমরা চলে আসি এই উপপাদ্যটাতে, যেটা আমরা করতে চাচ্ছিলাম। এখানে বলেছে বি এবং সি কোণের বহির্দ্বিখণ্ডক। এই হচ্ছে বি কোণ, ওকে, আর এই হচ্ছে সি কোণ। এই দুইটা কোণের কি আঁকতে হবে? আমাদের বহির্দ্বিখণ্ডক আঁকতে হবে। ঠিক, এই যে মাত্র যেটা আমি মুছে দিলাম বা যেটা বোঝালাম ওটার মতো। তো বহির্দ্বিখণ্ডক আঁকতে হলে কি করতে হবে? যেমন এই কোণের যদি বহির্দ্বিখণ্ডক আঁকতে চাও, তাহলে এই কোণের এই দুইটা বাহুর যে কোনো একটাকে কি করতে হবে? বর্ধিত করতে হবে। বর্ধিত করে একটা সম্পূরক কোণ তৈরি করতে হবে আগে, তাই না? তাহলে এই কোণের এই দুইটা বাহুর মধ্যে আমরা কোনটাকে বর্ধিত করব? সাপোজ আমি এই রেখাটাকে বর্ধিত করলাম, এই যে এটাকে, এই রেখাটাকে আমি এইদিকে বর্ধিত করলাম। তাহলে দেখো তো আমরা একটা সম্পূরক কোণ পেয়ে গেলাম না? কোথায় সম্পূরক কোণটা? এই যে এটা হচ্ছে এই কোণের সম্পূরক কোণ। মানে দেখো এই দুটার যোগফল কিন্তু 180। তাহলে আমরা এই কোণটাকে বলবো এই কোণের সম্পূরক কোণ বা বহিস্থ কোণ। এখন এই সম্পূরক কোণকে একটু আগে কি বলেছিলাম? কোন কোণের সম্পূরক কোণের সমদ্বিখণ্ডককে ওই কোণের বহির্দ্বিখণ্ডক বলা হয়। তাহলে এই সম্পূরক কোণকে আমরা কি করব? সমদ্বিখণ্ডিত করব। মনে করো এই রেখা দিয়ে আমরা এই সম্পূরক কোণটাকে সমান দুই ভাগে কি করলাম? ভাগ করলাম। তাহলে এই রেখাটাই হচ্ছে, এই যে রেখাটা, এই রেখাটাই হচ্ছে এই বি কোণের কি? বহির্দ্বিখণ্ডক। এই রেখাটাই হচ্ছে এই বি কোণের বহির্দ্বিখণ্ডক। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা একই কাজ সি কোণের ক্ষেত্রে করব। সি কোণের বাহু কোণ দুইটা, এটা আর এটা। তো যে কোনো একটাকে আমরা বর্ধিত করি। এখানে যেরকম এটাকে করেছি, তাহলে এখানে সি কোণের এইটাকে বর্ধিত করি। এইটাকে আমরা মনে করি এদিকে সোজা বর্ধিত করলাম। তাহলে সম্পূরক কোণ কোনটা? এইটা হচ্ছে সম্পূরক কোণ। এবার এই কোণটাকে সমান দুই ভাগে বিভক্ত করে ফেলি। ওকে, ঠিক আছে। তাহলে এই রেখাটাই হচ্ছে, এই যে এই রেখাটাই হচ্ছে এই সি কোণের, অর্থাৎ এই কোণের কি? বহির্দ্বিখণ্ডক। বুঝতে পেরেছ আশা করি? তাহলে এই রেখাটা হলো বি কোণের বহির্দ্বিখণ্ডক, আর এই রেখাটা হচ্ছে সি কোণের বহির্দ্বিখণ্ডক। বহির্দ্বিখণ্ডক মানে হলো সম্পূরক কোণের সমদ্বিখণ্ডক। বহির্দ্বিখণ্ডক মানে কি? সম্পূরক কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, এখন প্রশ্নে বলে দিয়েছে যে বহির্দ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। এই যে বহির্দ্বিখণ্ডক দ্বয় মনে করো ও বিন্দুতে মিলিত হলো। আচ্ছা, এখানে এখন একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে, আমি তো একটু আগে বলেছিলাম যে কোনো কোণের সম্পূরক কোণ আঁকতে হলে ওই কোণের যে কোনো একটা বাহুকে পিছনের দিকে বর্ধিত করলেই হয়ে যায়, তাই না? তাহলে এই বি কোণের আমি কোন বাহুটাকে বর্ধিত করেছি? এটাকে। আচ্ছা, যদি আমি বি কোণের এটাকে বর্ধিত না করে এইটাকে বর্ধিত করতাম, অর্থাৎ এই যে এই রেখাটাকে, এটাকে এইদিকে বর্ধিত করতাম, তাহলে তো আমরা একটা বহিস্থ কোণ পেয়ে যেতাম, তাই না? ওকে, আবার একইভাবে এই সি কোণের, দেখো সি কোণের এই দুইটা বাহুর মধ্যে আমরা কোনটাকে বর্ধিত করেছি? এটাকে। যদি ওইটাকে না করে আমরা এইটাকে বর্ধিত করতাম, অর্থাৎ এইটাকে বর্ধিত করতাম, তাহলে এই যে একটা বহিস্থ কোণ পেয়ে যেতাম। বলো পেতাম কেনা? কিন্তু যদি ওই দুইটা আঁকতাম তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যেত। যদি আমরা এইটা আর এইটা আঁকতাম এখানে, এই দুইটা না এঁকে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেত এই জ্যামিতির জন্য। কেন জানো? কারণ প্রশ্নে বলে দিয়েছে যে দুইটা বহির্দ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হতে হবে। তাহলে দেখো তো, এই কোণের যে সমদ্বিখণ্ডক এটা আর এই কোণের সমদ্বিখণ্ডক, এই দুইটা কি কখনো ও বিন্দুতে মিলিত হবে? কখনোই কিন্তু মিলিত হবে না। ঠিক আছে, তাহলে দুইটা সমদ্বিখণ্ডককে ও বিন্দুতে মিলিত হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এই দুইটা কোণকে সম্পূরক কোণ হিসাবে বাছাই করতে হবে। কারণ এই দুইটা কোণেরই
সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হতে পারে, বাট এই দুইটা কোণের সমদ্বিখণ্ডকদ্বয় কখনোই ও বিন্দুতে মিলিত হবে না। তাই ওই দুইটা বহিস্থ কোণ এখানে আঁকা যাবে না। অর্থাৎ যে দুটো আমি মুছে দিচ্ছি এখন, এই দুইটা এখানে আঁকা যাবে না। এই দুইটা এখানে কি করা যাবে না? আঁকা যাবে না। কারণ এই দুটো আঁকলে আমরা জ্যামিতির শর্তটা ভঙ্গ করব। এই দুটো আঁকলে আমাদের জ্যামিতির শর্তটা ভঙ্গ হয়ে যাবে। কি শর্ত? এই যে দুটো বহির্দ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হতে হবে। ঠিক আছে? তাহলে ও বিন্দুতে মিলিত হওয়ার জন্য এই বি কোণের এই রেখাটাকে বর্ধিত করতে হবে, আর সি কোণের এই রেখাটাকে বর্ধিত করতে হবে। তাইলে যে দুইটা সম্পূরক কোণ পাওয়া যাবে তাদের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে এই উপপাদ্যের চিত্র। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? এই উপপাদ্যের চিত্র। এখানে আমরা দুইটা নাম দিয়ে দিই। এখানে দিয়ে দিলাম সাপোজ ডি, আর এখানে দিয়ে দিলাম মনে করো ই। ডি এবং ই। তো এটা হলো চিত্র। একটু চিত্রটা ঝটপট এঁকে ফেলো। চিত্রটা একটু ঝটপট এঁকে ফেলো। এরপর নিচে লেখো বিশেষ নির্বাচন। চিত্রটা আঁকার পর লেখো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন দিয়ে কি লিখবা? লেখো দেওয়া আছে, লেখো দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি এবং কোণ সি এর বহির্দ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয় বা ও বিন্দুতে মিলিত হয়েছে। এখানে হলে লেখা আছে, তোমরা লেখো মিলিত হয়েছে, লিখে দাড়ি দিয়ে দাও। এরপর লেখো প্রমাণ করতে হবে যে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। দেখো তো এখানে বিওসি কোণ কোনটা? বিওসি, এই যে দেখো বিওসি, এই কোণটা, এই কোণটা হচ্ছে বিওসি। এই কোণটা ইকুয়াল টু, এই কোণের মান কি? 90 ডিগ্রি মাইনাস হাফ কোণে। 90 ডিগ্রি মাইনাস এই কোণের অর্ধেক হাফ কোণে। এই কোণের মান হলো 90 ডিগ্রি মাইনাস এই কোণের অর্ধেক। একটু আগেরটার মতো এটাও কিন্তু এমসিকিউতে তোমার কাজে লাগতে পারে। একটু আগেরটার মতো এটাও কিন্তু এমসিকিউতে কাজে লাগতে পারে। ঠিক আছে? বহির্দ্বিখণ্ডক বললে এখানে মাইনাস হবে, মনে রাখো। বহির্দ্বিখণ্ডক হলে এই কোণের মান কি হবে? 90 ডিগ্রি মাইনাস এই কোণের অর্ধেক হবে। আচ্ছা, ওকে, এই হলো বিশেষ নির্বাচন। আশা করি বুঝতে পেরেছ। এবং এখানে কোনো অঙ্কন নাই, আগেরটার মতোই। তো চলো আমরা প্রমাণ শুরু করি। প্রমাণ শুরু করি আমরা। এর আগেরটা তো মোটামুটি ইজি ছিল, তাই না? এটা একটু কঠিন আছে। তো এখানেও তোমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। একটা হলো উপরে এ বি সি ত্রিভুজ, ওকে, আর একটা হলো বি ও সি ত্রিভুজ। তো চলো আমরা এবিসি ত্রিভুজ থেকে কাজ শুরু করি। ত্রিভুজ এবিসি এর ঠিক আগের মতোই কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা এখন ঠিক আগেরটার মতো উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করে ফেলো। হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল টু 180কে হাফ দিয়ে গুণ করলে কত হবে? 90 ডিগ্রি। সাইড নোট দিয়ে দাও, উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করে। বুঝতে পেরেছ? তো এটা কিভাবে রাখো, এটা এভাবেই থাকুক। এখন আমরা চলে যাই এই ত্রিভুজে, নিচের ত্রিভুজটাতে বিওসি ত্রিভুজে। লেখো আবার আবার ত্রিভুজ বিওসি এর এর তিনটা কোণ কি কি বলো? বিওসি ত্রিভুজের বিওসি প্লাস প্লাস কিম ওবিসি প্লাস কোণ ওসিবি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। ওকে, চলো আমরা এখন ক্যালকুলেশন স্টার্ট করি। এখান থেকে বিওসি থাকলো, বিওসি। এবার একটু চিত্রতে খেয়াল করে দেখো তো, এই ওবিসি কোণটা কোন কোণের অর্ধেক? ওবিসি, এই দেখো ও বি সি, অর্থাৎ এই যে এই কোণটা, বলো এই কোণটা কার অর্ধেক? এই কোণটা কিন্তু এই সম্পূর্ণ কোণের অর্ধেক, এই যে এটার অর্ধেক, তাই না? বলো, এই কোণটা হলো এই সম্পূর্ণ কোণের অর্ধেক। এই যে এটা হলো সমদ্বিখণ্ডক, তাহলে আমরা এই কোণটাকে এই সম্পূর্ণ কোণের অর্ধেক বলবো। এই সম্পূর্ণ কোণটার নাম কি? বলো, এই সম্পূর্ণ কোণটার নাম কি? নাম হচ্ছে ডিবিসি, তাই না? দেখো এই সম্পূর্ণ কোণটার নাম হচ্ছে ডিবিসি। তাহলে এই ওবিসি কোণকে আমরা লিখতে পারি হাফ কোণ ডিবিসি। বুঝতে পেরেছ? হাফ কোণ ডিবিসি। একইভাবে বলো ওসিবি কোণটা কার অর্ধেক?
ওসিবি কোণটা দেখো, ওসিবি এই কোণটা, এই কোণটা কার অর্ধেক? এই সম্পূর্ণ কোণের অর্ধেক, তাই না? এই সম্পূর্ণ কোণের নাম কি? ই সি বি, তাই না? ই সি বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ কোণ ই সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি। বুঝতে পেরেছ এই লাইনটা? আশা করি। এখন যে লাইনটা বা যে কাজটা আমরা করব, এই লাইনটা খুব গুরুত্ব সহকারে ভালো করে বোঝার চেষ্টা করবা। এখানে একটু জায়গার প্রয়োজন হবে, তাই আমি একটু সরিয়ে এই পাশে লিখতেছি। দেখো, মনোযোগ দিয়ে দেখো, এই হাফ লিখলাম, হাফ লিখলাম। আমরা এখন এই ডিবিসি কোণকে চেঞ্জ করব। ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। ডিবিসি কোণকে আমরা চেঞ্জ করব। ডিবিসি কোণ কোনটা? এই যে এই কোণটা, এই কোণটাকে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, আমি তোমাদের সুবিধার্থে এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা মুছে দিলাম, তাহলে একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। আমি এখন এই কোণটাকে চেঞ্জ করতে চাচ্ছি। এই কোণটাকে কোন লজিক দিয়ে চেঞ্জ করব? মনে আছে তোমাদেরকে লাস্ট এপিসোডে জ্যামিতির খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিকের সাথে পরিচয় করিয়েছিলাম এবং বলেছিলাম যে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের অনেক জায়গায় এই লজিকটা কাজে লাগে। কি ছিল মনে আছে? ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। মনে আছে কি? ভুলে গিয়ে থাকলে আমি একটু মনে করাই। দেখো, এটা হলো একটা ত্রিভুজ এবিসি। মনে আছে বলেছিলাম যে এটা হলো ত্রিভুজের বহিস্থ কোণ, এবং এই বহিস্থ কোণ কোন দুইটার যোগফলের সমান? এই বহিস্থ কোণটা হলো এই কোণ এবং এই কোণের যোগফলের সমান। এটা বুঝে কিভাবে? মনে রাখার টেকনিকটাও বলেছিলাম, যে মনে রাখার টেকনিকটা হচ্ছে বহিস্থ কোণের সাথে ত্রিভুজের যে কোণটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই কোণটা, বহিস্থ কোণের সাথে ত্রিভুজের কোণ কোনটা? এটা বহিস্থ কোণের সাথে ত্রিভুজের যে কোণটা থাকবে, সেই কোণটা বাদে বাকি দুইটা কোণের যোগফল হবে এই বহিস্থ কোণটা। এটা বলেছিলাম টেকনিক, মনে রাখার টেকনিক। বহিস্থ কোণের সাথে ত্রিভুজের যে কোণটা থাকবে সেটা বাদে বাকি দুইটার যোগফল হবে সেই বহিস্থ কোণটা। দেখো তো, এই যে কোণটা, এই কোণটা কি এই ত্রিভুজের বহিস্থ কোণ না? দেখো তো, এই যে এই কোণটা কি এই ত্রিভুজের বহিস্থ কোণ না? তাহলে বলো তো, এই কোণটা এই ত্রিভুজের কোন দুইটার যোগফলের সমান হবে? সেই শর্টকাট বুদ্ধিটা অ্যাপ্লাই করো। এই বহিস্থ কোণের সাথে ত্রিভুজের কোণ কোনটা? এই বহিস্থ কোণের সাথে ত্রিভুজের কোণ হচ্ছে এটা। তাহলে এইটা বাদে এই কোণ আর এই কোণের যোগফল হবে এই বহিস্থ কোণটা। অর্থাৎ এই বহিস্থ কোণটা হচ্ছে এই এ কোণ আর সি কোণের, এ কোণ আর এই যে এই সি কোণের যোগফলের সমান। বুঝতে পেরেছ? তাহলে আমরা হাফ লিখেছি। এই ডিবিসি কোণের জায়গায়, অর্থাৎ এই কোণের জায়গায় কোন দুইটার যোগফল লিখব? এই এ কোণ আর সি কোণের যোগফল লিখব। তাহলে আমরা এটার জায়গায় লিখে দিলাম কোণ এ প্লাস কোণ সি। বুঝতে পেরেছ কি জিনিসটা? আশা করি বুঝতে পেরেছ। ডিবিসি কোণের জায়গায় আমরা, এই ডিবিসি কোণ হচ্ছে বহিস্থ কোণ এই ত্রিভুজের, তাহলে বহিস্থ কোণ হলো বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। আমরা সাইড নোট দিয়ে দেব, এটা একটু পরে দিচ্ছি। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছ। এবার চলে যাই এটাতে, প্লাস হাফ, একই কাজ। বলো, এটাও কি বহিস্থ কোণ না এই ত্রিভুজের? দেখো, আমি যদি এই রেখাটাকে মুছে দিই, এই যে এই কোণটা ইসিবি, এই ইসিবি কোণটাও কিন্তু এই ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে এই ইসিবি কোণটা কোন দুইটার যোগফলের সমান হবে? দেখো, শর্টকাট বুদ্ধি কি? এই বহিস্থ কোণের সাথে ত্রিভুজের কোণ কোনটা? এই বহিস্থ কোণের সাথে ত্রিভুজের কোণ হচ্ছে এটা। তাহলে এইটা বাদে বাকি দুইটার যোগফল হবে এই বহিস্থ কোণটা। তার মানে এই কোণ কোন দুইটার যোগফল? এ আর হচ্ছে বি। এই বহিস্থ কোণটা হলো এ কোণ আর বি কোণের যোগফল। তাহলে ইসিবি কোণের জায়গায় আমরা লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। বুঝতে পেরেছ? এখানে একটু সাইড নোট দিয়ে দাও। এখানে কি দিয়ে দিবা? সাইড নোট। এই যে এখানে, এখানে সাইড নোট লিখে দাও, সাইড নোট। এখানে সাইড নোট কি দিবা? সেই উপপাদ্যটা কি আমি বলে দিচ্ছি, একটু লিখে নাও। এখানে সাইড নোট দিয়ে একটু লিখে নাও। সাইড নোটটা হচ্ছে ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। যেহেতু দিয়ে লিখবা, হ্যাঁ, যেহেতু দিয়ে। এখানে কি যেহেতু দিয়ে, যে যেহেতু, যেহেতু ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। ওকে, আশা করি এই লাইনটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছ। এই লাইনটাই এই উপপাদ্যের খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এই লাইনটা তুমি ঠিকমতো বুঝতে পারলে বাকিটা তোমার জন্য এতটা কঠিন হবে না। এখানে আমরা কি করেছি? বহিস্থ কোণ বসিয়েছি, ত্রিভুজের বহিস্থ কোণ। আচ্ছা, এখন দেখো, এখন আমরা কি করব খেয়াল করো। কোণ বিওসি
প্লাস এই হাফ দিয়ে গুণ করে ফেলো, হাফ দিয়ে কি করে ফেলো, গুণ করে ফেলো, অথবা হাফ কমন নিয়ে নিতে পারো এই দুইটা থেকে, একই, ঠিক আছে। বা তুমি হাফ হাফ কমনও নিতে পারো বা হাফ দিয়ে গুণও করে ফেলতে পারো, ইচ্ছা তোমার। আচ্ছা, হাফ দিয়ে গুণ করে দিলাম, হাফ কোণ এ প্লাস হাফ কোণ সি প্লাস হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন একটু ভালো করে খেয়াল করো, এই তিনটার যোগফল দেখো তো আমরা কত লিখতে পারি। এই তিনটা, হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি, এই যে দেখো বের করে রেখেছিলাম, হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা এই তিনটার যোগফলের জায়গায় 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে কোণ বিওসি প্লাস হাফ কোণ এ প্লাস এই তিনটার যোগফলের জায়গায় আমরা বসিয়ে দিলাম 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। বুঝতে পেরেছ? হয়ে গেছে আমাদের প্রায় প্রমাণটা। এখন আমরা এই বিওসি কে শুধু এই পাশে রাখবো, এই দুইটাকে ওই পাশে নিয়ে গেলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। মুছে দিলাম এটা উপরে। আমরা বিওসিটাকে এই পাশে রাখবো, বা কোণ বিওসি ইকুয়াল টু কি হবে, 180 ডিগ্রি। এই দুইটাই ওই পাশে, দুইটাই দেখো প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাস। তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 মাইনাস হাফ কোণে, হয়ে গেছে প্রমাণ। সুতরাং কোণ বিওসি ইকুয়াল টু 180 মাইনাস 90, সো 90 মাইনাস হাফ কোণ এ। দেখো প্রমাণিত। ওকে, প্রমাণিত। এই হচ্ছে এই উপপাদ্যটা, এটা কিন্তু তোমাদের বইয়ে নাই, ঠিক আছে। এটা খুব সুন্দর করে প্রশ্ন সহ নোট করে, আলাদা করে নোট করে রাখো জিনিসটা। আর এটা এখনই প্র্যাকটিস করে ফেলো, কাইন্ডলি এখনই প্র্যাকটিস করে ফেলো 1-2 বার, কারণ এটা একটু ঝামেলা আছে, কিন্তু এটা কিন্তু একটু ঝামেলা আছে। এখন যে যে জায়গাগুলোতে তোমার যে যে লাইনগুলোতে বুঝতে সমস্যা হবে, ওই লাইনগুলো একটু পিছনে গিয়ে ব্যাকে করে, যেহেতু ভিডিওগুলো আপলোড হচ্ছে, তোমরা যতবার ইচ্ছা ব্যাক করে এগুলো সুন্দর করে লাইনগুলো আবার বুঝতে পারবা। একটু বুঝে সুন্দর করে বাসায় প্র্যাকটিস করে ফেলো।